আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির লাইভ পর্যালোচনায়। প্রিয় দর্শক, আজ ৯ই আগস্ট ২০২৬ আমাদের পর্যালোচনার বিষয় হচ্ছে হঠাৎ কেন হাসিনার বিপক্ষে অবস্থান তসলিমার? আপনাদের আলোচনার উপর কোনো মতামত থাকলে, প্রশ্ন থাকলে ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখুন প্রিয় দর্শক। আপনারা সবাই জানেন যে তসলিমা নাসরিনকে ফিরিয়ে আনা হয়েছে ভারতের পশ্চিমবঙ্গে। কে ফিরিয়ে এনেছে? ভারতের পশ্চিমবঙ্গের এই মুহূর্তের শাসক বিজেপি। আর কার সিগন্যালে ফিরে এসেছেন তসলিমা? পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং কেন্দ্রের বিজেপি সরকারের কারণেই। তো সবকিছু মিলিয়ে বিজেপি সরকারের কারণে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় তসলিমা নাসরিন ফিরে আসার পর আবার একই পৃষ্ঠপোষকদের পৃষ্ঠপোষকতায় দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার বিরুদ্ধে কেন তোপ দাগাচ্ছেন এই বিতর্কিত লেখিকা? তো এই লেখিকার পোস্টমর্টেম করতে চাই। তাকে কেন আনা হলো ভারতের পশ্চিমবঙ্গে, বা এখন কেন শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছেন? প্রিয় দর্শক, থাকুন এই আলোচনার শেষ পর্যন্ত। তসলিমা নাসরিন তার ফেসবুকে লিখেছেন, এত মানুষের মৃত্যু, আহত হওয়া এবং রাষ্ট্রীয় দমন-পীড়নের জন্য তার সরকারের রাজনৈতিক ও নৈতিক দায়ের প্রশ্নটিও এড়িয়ে যেতে পারেন না। দিল্লিতে শেখ হাসিনার সাংবাদিক বৈঠকের পরই ফেসবুকে বার্তা তসলিমা নাসরিনের। তসলিমা নাসরিন লিখেছেন যে, আজ দিল্লিতে শেখ হাসিনার ভাষণ শুনলাম। ২ বছর দেশ থেকে দূরে থেকেও তার কণ্ঠে ভাঙন ছিল না, ছিল দেশে ফেরার দৃঢ় সংকল্প। ৩২ বছর ধরে নির্বাসিত একজন মানুষ হিসেবে আমি নিজের দেশে ফেরার এই আকুলতা বুঝি। তার দৃঢ়তা আমাকে স্পর্শ করেছে। বাংলাদেশের বিতর্কিত লেখিকার মতে ২০২৪ সালের ছাত্র আন্দোলনকে কিভাবে পরিকল্পিতভাবে রাজনৈতিক ক্ষমতা দখলের হাতিয়ার করা হয়েছিল তিনি তার কারণ ব্যাখ্যা করেছেন। সেই ঘটনার পূর্ণ সত্য অবশ্যই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকাশিত হওয়া দরকার বলে মনে করেন তসলিমা নাসরিন। কিন্তু এত মানুষের মৃত্যু, আহত হওয়া এবং রাষ্ট্রীয় দমন-পীড়নের জন্য তার সরকারের রাজনৈতিক ও নৈতিক দায়ের প্রশ্নটিও তিনি এড়িয়ে যেতে পারেন না। শুধু ষড়যন্ত্রের কথা বললে ইতিহাস সম্পূর্ণ হয় না। নিজের ভুল স্বীকার করা দুর্বলতা নয়, একজন নেতার সবচেয়ে বড় সাহস। তসলিমা ফেসবুকে স্পষ্টভাবে লেখেন যে, আমি চাই শেখ হাসিনা দেশে ফিরুন, হত্যা, ফাঁসি বা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়ার জন্য নয়, স্বাধীন, নিরপেক্ষ, স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের বিচারের নিশ্চয়তা নিয়ে। তার শাসনামলে সংগঠিত অপরাধের যেমন বিচার হতে হবে, তেমনি তার পতনের পর সংগঠিত হত্যা, লুটপাট, সংখ্যালঘু নির্যাতন, নারীর উপর নিপীড়ন, সাংবাদিক ও মুক্ত চিন্তকের কণ্ঠরোধ এবং ইসলামী মৌলবাদী সহিংসতার বিচার হতে হবে। ন্যায় বিচার বেছে বেছে করা যায় না। এটা হচ্ছে তসলিমা নাসরিনের ফেসবুক স্ট্যাটাস। নেটিজেনদের অনেকে বলছেন যে, তিনি বিজেপির পৃষ্ঠপোষকতায় ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অবস্থানের পর কেন বিজেপির প্রিয়ভাজন শেখ হাসিনার বিরুদ্ধে এই অবস্থান নিলেন? এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে, আমি বিশ্লেষণ করার চেষ্টা করব। তার আগে আরো ২-১ টি বিদ্বেষ শেখ হাসিনার প্রতি বা তার স্পষ্ট বক্তব্য আমরা দেখে নিতে চাই। তিনি ফিরেছেন কলকাতায়, মানে তসলিমা নাসরিন। হাসিনা ফিরতে পারবেন বাংলাদেশে? এরকম প্রশ্ন কিন্তু তসলিমা নাসরিন নিজেই করছেন। তিনি খুব গর্ববোধ করছেন যে দীর্ঘদিন পরে কলকাতায় ফিরতে পেরেছেন। আবার এটিও ছুড়ে দিয়েছেন যে শেখ হাসিনা কি এখন ঢাকায় ফিরতে পারবেন? আরেকটি মন্তব্য তিনি করেছেন যে, শেখ হাসিনা আর আমাকে এক পাল্লায় তুলবেন না। এটা কিন্তু তিনি কলকাতায় আসার পর বলেছেন। শেখ হাসিনা ও তাকে একসঙ্গে দেখার যুক্তি খণ্ডন করে তিনি বলেন, শেখ হাসিনা রাজনৈতিক কারণে ভারতে রয়েছেন। কিন্তু তিনি নন। নিজেকে হার্ডকোর নাস্তিক দাবি করে দুজনের রাজনৈতিক ও আদর্শগত পার্থক্য তুলে ধরেন। তার বক্তব্য, দেশের বাইরে থাকতে বাধ্য হওয়া ছাড়া তাদের মধ্যে মিল খুবই সামান্য। এবং আরেকটি মন্তব্য আছে তসলিমা নাসরিনের যে, বাংলাদেশে যারা ভারতকে শত্রু ভাবে তারা পাকিস্তানপন্থী। তো প্রিয় দর্শক, আপনারা এই মন্তব্যগুলো দেখে নিলেন এবং সর্বশেষ তার যে ফেসবুক স্ট্যাটাস সেটিও আপনাদেরকে পড়ে শোনালাম। দেখুন, তসলিমা নাসরিনকে এতদিন পরে ভারতের পশ্চিমবঙ্গে কেন আসতে দেয়া হলো? একটাই কারণ, তসলিমা নাসরিনের যদি গত ৩ দশকের লেখালেখি, ব্লগিং, আ বিভিন্ন টিভি টক শোতে মতামত, মন্তব্য, সভা, সেমিনারে বক্তব্য শোনেন, তাহলে স্পষ্টভাবেই তসলিমা নাসরিন ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তিনি আ হিন্দুত্ববাদীদের সুস্পষ্টভাবে অনুপ্রেরণা দিচ্ছেন, তাদের পক্ষে লিখছেন, বলছেন। তিনি মুসলিম মৌলবাদের বিরুদ্ধে সোচ্চার হলেও কখনোই কিন্তু হিন্দু মৌলবাদের বিরুদ্ধে কথা বলেন না।
মুসলমানরা চুন থেকে পান খসালেই তিনি ফেসবুকে লিখেন, পত্রপত্রিকায় লিখেন, ইসলাম ধর্মের নানা বিষয়ে তার কেবলই বিতর্ক। কোনো ইতিবাচক লেখালেখি তো নেই। কিন্তু হিন্দু মৌলবাদ যে গত কয়েক দশকে ভারতে মাথাচাড়া দিয়ে উঠেছে, ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে, ভারতের সংখ্যালঘু মুসলিম এবং খ্রিস্টানদের উপর খড়গ নেমে এসেছে নির্যাতনের, সেই বিষয়ে একটু শব্দটি তিনি করেন না। দেখুন, কলকাতায় আসার পর সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন যে, মিস তসলিমা নাসরিন, আপনি তো মৌলবাদী শাসন কাঠামো এবং মৌলবাদীদের অপতৎপরতা বা নিপীড়ন নির্যাতন নিয়ে সবসময় কথা বলেন, সবসময় আপনি মুসলিম মৌলবাদীদের মুখোশ উন্মোচন করেন, কিন্তু ভারতে যে হিন্দুত্ববাদী বা হিন্দু মৌলবাদীরাও উগ্র হয়ে উঠেছে, তাদের বিরুদ্ধে কি আপনি কোনো কথা বলবেন? তখন তিনি খানিকটা চুপ থেকে বা বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে যান। একটু সময় নিয়ে তিনি বলেন যে, সব মৌলবাদের বিরুদ্ধে বলা আমার দায়িত্বের মধ্যে পড়ে না। এটা নিয়ে কিন্তু ব্যাপক সমালোচনা হয়েছে যে, তাহলে তসলিমা নাসরিনের আদর্শ কি? তিনি যদি সাম্প্রদায়িকতা, মৌলবাদিতার বিরুদ্ধে কথাই বলেন, তাহলে কেবলমাত্র ইসলামী মৌলবাদিতার বিরুদ্ধে কেন? অন্য ধর্মেও যে মৌলবাদিতা আছে এবং ভারতে স্পষ্টভাবেই সেটা দেখা যাচ্ছে, তার বিরুদ্ধে কেন তিনি কথা বলছেন না বা বলবেন না বলে সংকল্প করেছেন? এটা সহজ ব্যাখ্যা। যদি তিনি হিন্দুত্ববাদের বিরুদ্ধে কথা বলেন, যদি তিনি হিন্দু মৌলবাদকে নালিফাই করেন বা মৌলবাদের বিরুদ্ধে অবস্থান নেন, হিন্দুত্ববাদীদের নানা ধরনের অসঙ্গতিগুলো তুলে ধরেন, তাহলে তার এই ফ্যান ফলোয়ারের সংখ্যা একদম 0 তে নেমে আসবে। তাকে যারা পৃষ্ঠপোষকতা দেয়, তারা আর তার পাশে দাঁড়াবে না। এখন তাকে কেন ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় আনা হলো? একটাই কারণ, তিনি যেন কলকাতায় বসে বাংলাদেশ বিদ্বেষী নানা ধরনের লেখালেখি করতে পারেন, অপপ্রচার করতে পারেন এবং ২ দেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে ভেঙে দিতে পারেন। এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে, আ ধর্মীয় একটা বিভাজন তৈরি করে ভারতের হিন্দুত্ববাদী রাজনীতিকে প্রমোট করা। যেহেতু তসলিমা নাসরিনকে প্রমোট করছেন ভারতের বিজেপির নেতারা, সুতরাং তসলিমা নাসরিনও ভারতের বিজেপির রাজনীতিকে জিইয়ে রাখার জন্যেই কলকাতায় এসেছেন। এটাই হচ্ছে বাস্তবতা। এখন প্রশ্ন উঠতে পারে যে, তিনি কেন তাহলে বিজেপির প্রিয়ভাজন শেখ হাসিনার বিপক্ষে অবস্থান নিলেন? এর পেছনে কয়েকটি কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে যে, তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ ছাড়ার পরে নানাভাবে চেষ্টা করেছিলেন ঢাকায় ফেরার। বিশেষ করে আওয়ামী লীগ ২ দফায় ক্ষমতায় আসে তার দেশান্তর হবার পরে। কিন্তু কোনোভাবেই ২ দফা না, মানে আমি ৯৬ এর কথা বলছি, আর ২০০৭ এর দুঃখিত ২০০৮ এর কথা বলছি। দেখুন, আওয়ামী লীগ তার দেশান্তরী হওয়ার পরে দীর্ঘ সময় ক্ষমতায় ছিল বাংলাদেশে। কিন্তু আওয়ামী লীগও তসলিমা নাসরিনকে ফেরাতে পারেনি বা ফেরায়নি বা ফেরানোর আগ্রহ দেখায়নি। কারণ এখানে ইসলামপন্থীদের আবেগ অনুভূতি জড়িত রয়েছে। সেই আবেগ অনুভূতির সামান্যতম হলেও মূল্যায়ন করতে গিয়ে শেখ হাসিনা তসলিমা নাসরিনকে ঢাকায় ফেরাবার বড় ধরনের কোনো ঝুঁকি নেননি। ফলে সেই ক্ষোভ শেখ হাসিনার উপর এতদিন পরে উগরে দিয়েছেন তসলিমা নাসরিন। এটা হচ্ছে মূল কারণ। আর দ্বিতীয় কারণটি হচ্ছে যে, তার এই বক্তব্যের কারণে পশ্চিমবঙ্গের জনগণ কিন্তু উচ্ছ্বসিত হয়েছে। তিনি বলেছেন যে, আ শেখ হাসিনার সঙ্গে আমাকে তুলনা করবেন না। শেখ হাসিনাকে অবশ্যই দায় নিতে হবে। কারণ আমাদের বাংলাদেশে ২৪ এর জুলাই আগস্টে যখন গণ-অভ্যুত্থানের আন্দোলন চলে, তখন পুরো ভারত জুড়েই বিভিন্ন ছাত্র সংগঠন, বিশেষ করে বামপন্থীরা কিন্তু আমাদের আন্দোলনকে সমর্থন জুগিয়েছিল। আমাদের এই গণ-অভ্যুত্থানের সমর্থক আছে বিপুল সংখ্যক তরুণ-তরুণী, যারা ভারতের নাগরিক। এই যে ককরোচ আন্দোলন গড়ে উঠল, এর পেছনেও অনুপ্রেরণার আকর হচ্ছে জুলাই আন্দোলন। সুতরাং জেনজিদের মধ্যে নিজের গ্রহণযোগ্যতাকে কিছুটা হলেও বাড়ানোর জন্যে তিনি শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। প্রিয় দর্শক, তসলিমা নাসরিনের এই যে দ্বিমুখী নীতি বা আচরণ, এটা একজন লেখিকার জন্যে অবশ্যই আত্মঘাতী। তিনি যে পথটি অবলম্বন করেছেন, সেটা আসলে কোনোভাবেই সুস্থিতিশীল কোনো দেশের জন্যে গ্রহণযোগ্য নয়। যাই হোক প্রিয় দর্শক, হাদি ফিরলেন রাষ্ট্রপ্রধান হয়ে। এটি আমার একটি উপন্যাস। আপনারা স্ক্রলে দেখানো নাম্বারে ফোন করে সংগ্রহ করতে পারেন। সবাই অনেক, অনেক ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।